আসসালামু আলাইকুম। 24 আগস্ট যে অভ্যুত্থান, নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনও পর্যন্ত জানি না। 5 আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল, অথবা এই আন্দোলনের পেছনে ক্রিয়ানকের ভূমিকা কারা পালন করছিল, প্লট কারা নির্মাণ করেছিল, কত টাকা ব্যয় হয়েছিল, এমন অনেক প্রশ্ন নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা আগামী কয়েক বছর নানান ধরনের গবেষণা করবেন আমি নিশ্চিত। এবং এই সব প্রশ্নের বেশ খানিকটা উত্তর আমাদের সামনে তুলে এনেছেন সম্প্রতি ভারতে প্রকাশিত একটি বইয়ের 3 লেখক, যে এই বইতে অন্তত 4 আগস্ট এবং 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হচ্ছিল, শেখ হাসিনার সঙ্গে কারা বৈঠক করছিলেন একের পর এক, ভারত কী ধরনের বার্তা পাঠাচ্ছিল এবং 3 বাহিনীর প্রধানেরা তাদের কি ভূমিকা ছিল। এই বইয়ের 3 লেখক বলছেন 2 আগস্টের কথা, যে 2 আগস্ট 2024 ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোটা আন্দোলন হাতের নাগালের বাইরে চলে গেছে বাংলাদেশ সরকারের, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত আছে। এবং তার পরদিনই 3 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় চলে আসেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে থাকেন বিভিন্ন সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে। সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান, একই সঙ্গে এনএসআইয়ের প্রধানকে বিষয়টি তারা অবগত করেছিলেন। এবং 5 আগস্ট কী হচ্ছিল, 5 আগস্ট সকালবেলায় ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, এসবি প্রধান, পুলিশ, সেনা এবং প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন এক এক করে। তারা খুব দ্রুত শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিতে বলেন। 5 আগস্ট দুপুরেই নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান সেখানে হাজির হন। তারা সটান ঢুকে পড়েন যেখানে ডিজিএফআই প্রধান কিংবা পুলিশ, সেনা, প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছিলেন, সেই বৈঠকে তারা ঢুকে পড়েন এবং 3 বাহিনীর প্রধান ঢুকেই শেখ হাসিনাকে বলতে থাকেন যে এক্ষুনি আপনাকে গণভবন ছাড়তে হবে। সেনাপ্রধান জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথাই তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ছাড়তে চাপ দিতে থাকেন, জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই চারদিক থেকে বিক্ষোভকারীরা গণভবনের দিকে ছুটে আসছে এমন খবর পৌঁছাতে থাকে। এবং বইয়ের লেখকরা বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান আবারও হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। কিন্তু শেখ হাসিনা কিছুতেই গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না। শেখ হাসিনা তাদের সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন এবং তিনি মন্তব্য করে বসেন যে ভাবলেন কি করে এই সংকটময় মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব। সেনাপ্রধানের কাছে শেখ হাসিনা তখন জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা। এর উত্তরে সেনাপ্রধান বলেছিলেন হ্যাঁ দাঁড়াবো। কিন্তু এরপরেও নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি নাকচ করে দেওয়া নয়। এবং ঘরের মধ্যে তখন শেখ রেহানা উপস্থিত ছিলেন। রেহানা শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে না, তাদেরকে দেশ ছাড়া উচিত, গণভবন ছাড়া উচিত। তিনি তাতেও কোনো প্রকার কর্ণপাত করছিলেন না। ঠিক এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের একটি ফোন আসে। তিনি তখনই তার মাকে বলেন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে। ঠিক সেই মুহূর্তে ভারতের একজন খুবই উচ্চ পর্যায়ের কর্মকর্তা শেখ হাসিনাকে ফোন দেন। ওই কর্মকর্তা শেখ হাসিনার পূর্ব পরিচিত এবং খুব সংক্ষিপ্ত পর্যায়ের কথা হয় তাদের মধ্যে। এক পর্যায়ে তিনি বলেন যে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে,
আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। এর ঠিক পর মুহূর্তেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তার নিজের জীবন বিপন্ন হবে তা নয়, এখানে যারা রয়েছে এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদেরও জীবন বিপন্ন হবে। বইটিতে এই কথাগুলো তুলে আনা হয়েছে যে ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহেনাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটি পর্যন্ত। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে চারিদিক থেকে জনস্রোতের মধ্য দিয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে এবং সেখানে যারা নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন তারা কোনো প্রকারের বাধা দেননি, বাধা দেওয়ার উপায়ও ছিল না। এই বিষয়গুলো মোটামুটি এই বইয়ে উঠে এসেছে এবং পাশাপাশি এটি আমাদেরকে স্বীকার করতেই হবে, এটি তো এরই মধ্যে নানান পর্যায়ে থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি থেকে শুরু করে অনেকভাবে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে। কারা এর পেছনে প্লট নির্মাণ করেছিল, কী পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে এবং কোন ধরনের শক্তি এর পিছনে কাজ করেছে। আর একটা পর্যায়ে নিশ্চয়ই আমরা দেখেছি যে সেই আন্দোলনে সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, যারা আওয়ামী লীগের করেন বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তাদের সন্তানেরাও সেই আন্দোলনে ছিল। তারও ব্যাখ্যা এর আগে আমি আপনাদের সামনে দিয়েছি। তবে যেই তথ্যগুলো আমাদের সামনে আসছে, নিশ্চয়ই একটা সময় আমাদেরকে কথা বলতে হবে, শেখ হাসিনা সরকারের বিদায়টা হয়তো প্রয়োজন ছিল, কিন্তু তার বিদায়ের মধ্য দিয়ে আমাদের অনেক কিছুই শেষ হয়ে গেছে। ভালো থাকুন সবাই। তাতে করে মনে হচ্ছে যে 10-12 কেজিতে হবেই, অর্থাৎ যদি এক ভরিতে 1 তোলা 80 ভরিতে 1 কেজি, এখানে 850 ভরি স্বর্ণ পাওয়া গেছে। তো এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আমি সেগুলো পরে বলবো। তো সেক্ষেত্রে ধরুন কত হয়, 80 তোলায় যদি 1 কেজি হয়, তো সেক্ষেত্রে 10-12 কেজি তো হবেই। তো আমি নিজে যেমন আসলে 10-12 কেজি স্বর্ণ একসঙ্গে দেখিনি কখনো, আমার জীবনে আমি দেখিনি। আর এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2.25 লক্ষ টাকা। আর সেই 2.25 লক্ষ টাকা ইন্টু 850, মানে সেটা গুণ করলে কত হয়, এত টাকা মানে শেখ হাসিনা শুধুমাত্র স্বর্ণতেই আছেন। তো এই কথা এবং এত বড় আবিষ্কার করা এবং এই কথা প্রচার করার পর সরকার যেটা আশা করেছিল যে সারা বাংলাদেশে একটা সিসি রব পড়ে যাবে, যে একই কথা, শেখ হাসিনার মতো এরকম লোভী একজন মহিলা, সে এই রাষ্ট্রের অর্থ দেশের বাইরে পাচার করেছে, বস্তায় বস্তায় সে স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে এবং তাকে যে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই হেলিকপ্টার না হলেও 20 থেকে 30 ট্রাঙ্ক স্বর্ণ ছিল। তার প্রমাণ হলো ব্যাংকের ভল্টের মধ্যে, বা ব্যাংকের সেই যাকে বলা হয় ভল্ট, তো আর কেউ ভাড়া নিতে পারে না, ওই ছোটো ছোটো বাক্স আছে, অগ্রণী ব্যাংকের ছোটো ছোটো বাক্স আছে। আমি জানি না, এরকম একটা বাক্সতে আমার কোনো লকার নেই, যেটাকে লকার বলা হয়। এই ব্যাংকের একটা লকারে আসলে কতটুকু স্বর্ণ রাখা যায়, কতগুলো দলিল রাখা যায়, তার নামে 2টো লকার বরাদ্দ ছিল। এই 2টো লকারের আকার কতটুকু, আয়তন কতটুকু, এবং সেখানে যে সকল জিনিস পাওয়া গেছে বলে বলা হচ্ছে, যেমন সেখানে একটা সোনার হরিণ পাওয়া গেছে, আবার সেই হরিণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তামা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে শেখ হাসিনার, তিনি যে পাগল, তার মাথায় যে কোনো বুদ্ধি নেই এবং তার যে কোনো রুচি নেই, এটা ওনার এই সোনার হরিণ দেখলে বোঝা যায়। তিনি স্বর্ণ দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনা দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনার হরিণ, কিন্তু সেই হরিণের হাত পায়ের যে বন্ধন, এটা দিয়েছেন তামা দিয়ে। এ কাজ কেউ করে বলেন তো? এরপরে অনেকগুলো বড় বড় স্বর্ণ দিয়ে তিনি নৌকা তৈরি করেছেন। এরকম একটা নৌকার ছবি আমরা দেখলাম,
এখন নৌকা যে কয়টি এটা বলা যাচ্ছে না। তো এখন ওই যে নৌকা এবং হরিণ, এই হরিণটা কত বড় হরিণ, সাইজ কি? এই কারণে হলো পত্রিকা আমরা যে ছবি দেখেছি তাহলে তো আমরা যেমন আমি একজন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে অনেকে স্বর্ণের নৌকা কোটপিন আমাকে উপহার দিয়েছে। এটা আওয়ামী লীগে অহরহ আমার কাছে বাসায় এরকম 20-25টি এরকম স্বর্ণের নৌকা আছে, আমি এগুলো কখনো ব্যবহার করি না। তো এগুলো ওদের হয়তো 5-6 হাজার টাকা, একদম হালকা, মানে কোনো মতে কোনোটা এত পাতলা করে তৈরি করে দেয়, 1/2 ইঞ্চি ছোট্ট একটা কোটপিন। কিন্তু এটাকে যদি আপনি তৈরি মানে ছবি তুলতে চান, এটাকে এত বড় করে আপনি ছবি তুলতে পারবেন, দেখে মনে হবে যে অন্তত 1 কেজি দিয়ে একটা স্বর্ণের নৌকা তৈরি করে গোলাম মোল্লা রনিকে দেওয়া হয়েছে। তো কাজেই আসলে ওখানে বলতে হবে যে ওই স্বর্ণের যে হরিণটি বা স্বর্ণের যে নৌকাটি, এটার আকার কি, আয়তন কি, এবং সেই আকার আয়তন মানে ব্যাংকের যে লকার, সেই লকারে ঢুকে কিনা। 1 2 নম্বর হলো এখানে 10 কেজি বা 12 কেজি স্বর্ণের গহনা, আপনি যদি সলিড গোল্ড হয়, বার হয়, তাহলে 10 কেজি সলিড গোল্ডের যে বার, এটা রাখার জন্য খুব বেশি জায়গা দরকার হয় না। তো কিন্তু যদি আপনাকে 10 কেজির আপনার গহনা হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে এখানে দেখা গেল যে বিরাট একটি আলমারি, 10-12টা ট্রাঙ্ক দরকার হতে পারে। এটা নির্ভর করে যে আপনি কী ধরনের অর্নামেন্টস তৈরি করেছেন, এটার উপর নির্ভর করে। এবং এর আগে এরকম একটা প্রজেক্ট 111-এর সময় কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে ব্রিফকেসে করে শেখ হাসিনাকে ঘুষ দিয়েছেন একজন ব্যবসায়ী 2 কোটি না কত কোটি টাকা বা 20 কোটি টাকা, এরকম একটা গল্প 111-এর সরকার ছড়ালো। তো পরবর্তীতে সবাই দেখলো যে ব্রিফকেসের কথা বলা হচ্ছে, সেই ব্রিফকেসে আসলে 2 কোটি বা 20 কোটি টাকা তো দূরের কথা, মানে তার 10 ভাগের 1 ভাগ টাকাও ওই ব্রিফকেসে ঢুকানো যায় না। যদি এখন 1000 টাকার নোট হয়েছে, কিন্তু 11-র সময় যে সময়ের কথা বলা হচ্ছে তখন সর্বোচ্চ নোট ছিল 500 টাকার নোট। তো 500 টাকার নোট হিসাবে যদি বান্ডেল করা হয়, তো সেক্ষেত্রে 20 কোটি টাকা যদি কাউকে ঘুষ দিতে হয়, তাহলে বিশাল বড় কয়েকটা ট্রাঙ্ক লাগে, এছাড়া সম্ভব না। ফলে কী হলো, এই যারা গল্প তৈরি করেছে, গল্প তৈরি করতে গিয়ে এরা প্রায় ফ্লপ করে। আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ধরেন গোয়েন্দা সংস্থাতে বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন বোকা, এরা এত যাকে বলে কতটা স্টুপিড, আপনি এগুলো মানে শার্লক হোমসের সেই বিখ্যাত দুনিয়া কাঁপানো যে গল্প, সেই দুনিয়া কাঁপানো গল্প, এবং তার যে শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর ওয়াটসন সম্ভবত, তা চিন্তা করেন যে শার্লক হোমস দুনিয়ার এত বড় গোয়েন্দা এবং তার চিফ মানে অফিসার, প্রধান ব্যক্তি, তো তার বুদ্ধি কোন পর্যায়ে ছিল, তিনি যে গল্পটা করছেন সেটা বলা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা কৌতুক। তো তার একটা গোয়েন্দা তথ্য উদ্ধার করার জন্য, গোয়েন্দা কর্ম করার জন্য কোথাও গেছেন, মাঠের মধ্যে শুয়ে আছেন। তো মাঠের মধ্যে শুয়ে থাকার পরে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙার পরে শার্লক হোমস দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন। তো পাশে তার সহকারী ডক্টর ওয়াটসন তাকে ডাকলেন, বললেন যে উপরের দিকে তাকাও। তো উনি উপরের দিকে তাকালেন, চিতিয়ে শুয়েছিলেন, তাকালেন। জি স্যার, তাকিয়েছি। কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আকাশে আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, গভীর রাত্রি, এবং ঠিক মধ্য গগনে চাঁদ আছে, তার পাশে বেশ কয়েকটি তারকা আছে, অতটা উজ্জ্বল নয় কিন্তু বোঝা যাচ্ছে। তো শার্লক হোমস রাগ হয়ে গেলেন যে তুমি আকাশের তারকা দেখছো, চাঁদ দেখছো, কিন্তু আমরা যখন ঘুমাতে গিয়েছিলাম আমাদের মাথার উপরে যে একটা তাঁবু ছিল, আর আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চোর এসে আমাদের তাঁবুটা যে চুরি করে নিয়ে গেছে, এখন যে আমরা খোলা আকাশের নিচে, এটা কি দেখতে পাচ্ছ না? এই হলো গোয়েন্দাদের জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা। তো এই সকল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নাটকগুলো তৈরি করা হয়, ড্রামাগুলো তৈরি করা হয়, এই সকল ড্রামাগুলোই আসলে এই গোয়েন্দা সংস্থার লোকজন করে, এবং তারা সবসময় কাঁচা হাতে এই কাজগুলো করে। এরাই সেই রিচার্ড নিক্সনকে ডুবিয়েছে সেই
ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে।